তরুণ মানেই অফুরান সম্ভাবনা, অমিত শক্তি, বুক ভরা সাহস। যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে দূরে ঠেলে জাগিয়ে তোলা হয় নিজের সুপ্ত সম্ভাবনাকে, আলোকিত করা হয় সমাজকে। তারা হয়ে ওঠেন সমাজে অনুকরণীয়, অনুসরণীয়। দর্শক, এমন তরুণদের সাথে নিয়েই আমাদের আয়োজন আলোকিত তারুণ্য। আলোকিত তারুণ্যে আজকে পর্বে আমরা অতিথি হিসেবে পেয়েছি কাউজি কাউসার হোসেন প্রীতম, যিনি একজন সফল তরুণ উদ্যোক্তা। আমরা আপনার সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনাকে নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসব। দর্শক, কাজী কাউসার হোসেন প্রীতম কেন আজকে আলোকিত তারুণ্যের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন, তার কর্মপরিধি নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসব। কাজী কাউসার হাসান প্রীতম পড়েছেন ইংলিশ মিডিয়ামে। ও লেভেল শেষ করে আইন বিষয়ে স্নাতক শেষ করে আইনি পেশায় না গিয়ে হয়েছেন উদ্যোক্তা। নিজ উদ্যোগে সাভারের হেমায়েতপুরে গড়ে তুলেছেন সমন্বিত খামার, যেখানে লালন পালন করছেন গরু, ছাগল, গাড়ল। তবে তার এই খামার প্রক্রিয়া গতানুগতিক নয়। 3 তলা বিশিষ্ট এই খামার গবাদি পশুর জন্য বিশেষভাবে তৈরি। তবে এই পথ চলা সহজ ছিল না। উচ্চশিক্ষা নিয়ে খামারি হতে গিয়ে শুনতে হয়েছে কটু কথা, তবে দমে যাননি। সামাজিক বাধাকে পেছনে ফেলে নিজ ইচ্ছা শক্তি আর কর্মস্পৃহা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন নিজের স্বপ্নকে। এখন তার এই খামার অনেকের কাছে উদাহরণ। সে খামারই এখন অনেকের কর্মসংস্থানের উৎস। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একাগ্রতা আর অধ্যবসায়, যা মানুষকে তার স্বপ্নের সমান বড় করে তোলে। আর কাউসার হাসান প্রীতম তারই উজ্জ্বল উদাহরণ। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদনটি। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আমরা যে প্রতিবেদনে দেখছিলাম, আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন গরু মোটা তাজাকরণের মাধ্যমে। আমরা জানি যে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, পড়াশোনা শেষ করবে, একটা ড্রিম জব সে হাতে পাবে, ফ্যামিলির পিছনে সময় দেবে, কিন্তু আপনারটা ভিন্ন। আপনি পড়াশোনা কমপ্লিট করে আপনি পারিবারিক ব্যবসার পাশাপাশি আপনি নিজে একটা উদ্যোক্তা হিসেবে নিজে গড়ে তুলেছেন। শুরুর দিকের গল্পটা আমরা একটু শুনতে চাই। কখনোই পরিকল্পনা ছিল না যে এই সেক্টরটাতে আসবো, বাট এই সেক্টরটার প্রতি একটা ভালোবাসা ছিল সবসময়। ছোটবেলায় আমার কবুতর ছিল, কবুতর পালতাম। সেখান থেকেই মূলত আমার এই সেক্টরটাতে আসা বা এই সেক্টরটাতে আসার পথ চলাটা শুরু হয় আর কি। তারপর আস্তে আস্তে আমরা যখন পড়াশোনা শেষ করার পর আমি আপনার প্রজেক্টটা আসলে নেই আর কি। এর আগে থেকেই আমার ছোট ছোট পাইলট প্রজেক্ট ছিল, যেগুলো পড়াশোনার পাশাপাশি আমি পরিচালনা করে যাচ্ছিলাম আর কি। তো এই পাইলট প্রজেক্টগুলোতে আমি মূলত আমার স্ট্রাগল টাইমটা আমি কাটিয়েছি, এবং এই পাইলট প্রজেক্টগুলোর মাধ্যমে আমি শিখেছি আসলে এই সেক্টরটাতে শুরুতেই এসে মানুষজন কোনো কিছু করতে পারাটা খুব ডিফিকাল্ট। আগে নিজে যদি শিক্ষা অর্জন না করতে পারে, আসলে একটা টাইমে গিয়ে আপনি যতই ইনভেস্ট করেন না কেন, সেটা আসলে ফ্রুটফুল হয় না, বা সেটা থেকে আসলে উইদাউট ফিজিবিলিটি চেকিং আসলে এই বিজনেসটাতে আসাটাও খুব রিস্কি হয়ে যায়। কারণ যেহেতু আপনি অন্যান্য যে কোনো সেক্টরে দেখা যাবে আপনি হয়তো একটা মেশিন নিয়ে কাজ করবেন, কিন্তু এখানে আপনি একটা জীবন নিয়ে কাজ করবেন। যেহেতু একটা জীবন নিয়ে কাজ করবেন, রিস্কটা কম্প্যারেটিভলি যে কোনো বিজনেস থেকে এই সেক্টরটাতে অনেক বেশি। তো এই কারণেই আমার যে জার্নিটা, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি ছোট ছোট পাইলট প্রজেক্ট করেছি, এই সেক্টরটা নিয়ে পড়াশোনা করেছি, ছোট ছোট এক্সপেরিমেন্টাল প্রজেক্টস করেছি, সেটার মাধ্যমে শিখেছি, নানান ধরনের হার্ডলস পার করেছি। হার্ডলস পার করার পর আজকে আমি এই জায়গাটাতে এসেছি, যেখানে আমি একটি কমার্শিয়াল বড় প্রজেক্ট করার চেষ্টা করেছি আর কি, এবং আল্লাহর রহমতে টু আ সার্টেন এক্সটেন্ট সাকসেসফুলও হয়েছি। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আপনি এলএলবি করেছেন। আপনার দেশের বাইরে যাওয়ার একটা অপার সম্ভাবনা ছিল, সেই জায়গায় না গিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে ভালো একটা সুন্দর সোনালী সব ভবিষ্যৎ অপেক্ষা করছিল। দেশে এসে পারিবারিক ব্যবসার পাশাপাশি যে গরু মোটা তাজাকরণে প্রথাগত এগ্রোর পিছনে আপনি ছুটলেন, কি মনে হচ্ছে পারবেন? কোনো কিছু অসম্ভব না আমি বিলিভ করি। আর বাংলাদেশের যেই মার্কেটটা, এই মার্কেটটা আসলে যেমনভাবে আপনার মার্কেটটা অনেক রিস্কি, তেমনভাবে কিন্তু অনেক বেশি অপরচুনিটিও আছে এই মার্কেটটাতে। আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, বাংলাদেশে যেই জনসংখ্যা, সেই জনসংখ্যার সবারই কিন্তু খাদ্য প্রয়োজন আছে, এবং বাংলাদেশে এই খাদ্য বা কৃষি যে সেক্টরটা আছে, সেই সেক্টরটাতে কখনোই ডিমান্ড কমবে না, এটা কমার কোনো সুযোগ নেই। এবং এই সেক্টরটাতে যত মানুষ নতুন করে আসবে, তত এই সেক্টরটা বড় হবে, কখনোই এই সেক্টরটা চ্যালেঞ্জিং হবে না। হ্যাঁ, এই সেক্টরটাতে নানান ধরনের হার্ডলস আছে, নানান ধরনের
আমাদের লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলোকে ওভারকাম যদি আমরা করতে পারি, তাহলে এই সেক্টরটা আমি মনে করি বাংলাদেশে যে কোনো সেক্টর থেকে বেশি লাভজনক, এবং ফিউচারেও এই সেক্টরটার বহুদূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে। এবং সময়ের সাথে সাথে যত এই সেক্টরটাতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টসগুলো হবে, তত এই সেক্টরটা আরও বেশি এগিয়ে যেতে পারবে। আমার প্রজেক্টটার ক্ষেত্রেও আমি সেমভাবেই টেকনোলজিক্যাল টাচ রাখার চেষ্টা করেছি। সনাতনী যে পদ্ধতি আছে, সনাতনী পদ্ধতি থেকে একটু বের হয়ে এসে আধুনিক যে কৃষি ব্যবস্থাপনা আছে, সেটার কিছু সরঞ্জাম বলেন বা কিছু এলিমেন্টস বলেন, আমি আমার ফার্মে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে আমি আমার ফার্মের টোটাল যে প্রতিদিনের যে কাজগুলো আছে, সেই কাজগুলোকে সহজ করার চেষ্টা করেছি, যাতে আমার এখানে অল্প লোক দিয়ে আমি বেশি সাবজেক্ট নিয়ে কাজ করতে পারি, এবং আমার ফার্মটাতে আমার সম্পূর্ণরূপে আমার যে ওয়ার্ক পাওয়ার আছে, আমার যারা আমার স্টাফ আছে যারা, তাদের উপর সম্পূর্ণরূপে যাতে আমার নির্ভরশীল না হতে হয়। আমি টেকনোলজিটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম সব কিছু আমি প্ল্যান্ড ওয়েতে করার চেষ্টা করেছি। প্রজেক্টটা করার আগেই আমি একজন স্থপতির সাথে বসে এটা নিয়ে একটা লেআউট করে আমরা প্রত্যেকটা জায়গা, যেহেতু আমার প্রজেক্টটা হচ্ছে ঢাকার নিকটবর্তী একটা এলাকা, সাভার হেমায়েতপুরে আমার প্রজেক্টটা, আমার বাসা হচ্ছে মিরপুরে, আমার মিরপুর থেকে খুব অল্প সময়ের মধ্যে, জাস্ট 30 মিনিটসের মধ্যে আমি চলে যেতে পারি আমার প্রজেক্টটাতে। তো এই জায়গায় আমি একটা ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়ার মধ্যে আমার এই প্রজেক্টটা করা। তো আমার একটা লিমিটেড এরিয়া, মাত্র 23 শতক জায়গার উপর আমার এই প্রজেক্টটা করা, এবং সেখানে আমরা চেষ্টা করেছি যে 23 শতক জায়গার মধ্যে প্রত্যেকটা স্কোয়ার ফিট এরিয়াকে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের প্রজেক্টের আন্ডারে। তো আমাদের শুরু থেকে একটা প্ল্যান ছিল যে একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট করব আমরা, যেখানে আমরা সব ধরনের এগ্রিকালচারাল পার্টকে যাতে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি, সেই ধরনের একটা প্ল্যান নিয়ে আমরা গিয়েছি আর কি। আমরা শুরু করেছিলাম ছাগল নিয়ে, বাট বাংলাদেশে আসলে জাতভিত্তিক ছাগল নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ আপনার শুরু থেকেই সোর্সটা পাওয়া খুব ডিফিকাল্ট। যে আপনার যে প্যারেন্ট স্টক, যে কোনো একটা রিয়ারিং ফার্ম বা একটা ব্রিডিং ফার্মে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেন্ট স্টক। আপনি বাংলাদেশে প্যারেন্ট স্টকটা, ভালো জাতের প্যারেন্ট স্টকটা পাওয়াটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বাংলাদেশে যারা ব্রিডিং করেন আর কি, বাংলাদেশের ছাগল বেশিরভাগ পোষণ হচ্ছে গ্রামাঞ্চলে। তো গ্রামাঞ্চলে যারা পোষেন ছাগলগুলো, তারা ব্রিডিং করার ক্ষেত্রে আসলে জাতটার ক্ষেত্রে এতটা তারা আসলে গুরুত্ব দেয় না। তারা আসলে চেষ্টা করে যে একটু বড় কিভাবে করা যায়। কিন্তু আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভালো জাত ছাগলের মধ্যে সবচেয়ে ভালো জাত কিন্তু ব্ল্যাক বেঙ্গল, আমাদের বাংলাদেশেই এটার উৎপত্তি। কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটার পিওরিটিটা কিন্তু ধরে রাখার জন্য বাংলাদেশে খুব লার্জ স্কেলে কাজ করা হয়নি, এখন পর্যন্ত ওরকমভাবে কাজ করা হয় না। সরকার আপনার ব্ল্যাক বেঙ্গল নিয়ে আলাদা আলাদা সরকারি প্রজেক্ট হয়েছে, বাট লার্জ স্কেলে কিন্তু আসলে এই কাজটা ওরকমভাবে করা হয় না। টিকিয়ে রাখা জাতটাকে, জি, জাস্ট জাতটাকে টিকিয়ে রাখার জন্য কিছু প্রজেক্টস আছে, বাট আপনি শুরুতেই একজন ফার্মার যিনি একটা শুরু করতে চাচ্ছেন, উনি চাইলেই কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠান থেকে চাইলেই সে প্যারেন্ট স্টক কালেক্ট করতে পারবে না। ইট হ্যাজ আ প্রসিডিওর। তো তার জন্য ইজি অ্যাক্সেস যদি হতো, বাংলাদেশে যদি জাতগুলো অ্যাভেলেবেল হতো, বাট বাংলাদেশে জাতগুলো আসলে ওরকমভাবে অ্যাভেলেবেল না। সেটার কারণে আমি শুরুতেই আপনার কিছু হোঁচট খেয়েছিলাম ডিফারেন্ট ইন্ডিজিনিয়াস ব্রিডের ছাগল নিয়ে কাজ করার কারণে। দেখা যায় যে যেহেতু আমি জানতাম না যে আমার ব্রিডিং স্টকগুলোর যেই ব্লাড লাইনটা কি, তো এক একটা ব্রিডের আসলে এক এক ধরনের ডিজিজ রেজিস্ট্যান্স থাকে। তো বিভিন্ন ধরনের ডিজিজে দেখা যেত আমার ছাগলের উপর খুব ইম্প্যাক্ট পড়তো। দেখা যায় আমার একই ফার্মে একটা ডিজিজ হচ্ছে একটা ছাগলের, আরেকটা ছাগল ওই ডিজিজ থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু অন্য আরেকটা ছাগল আবার ওই ডিজিজে মরে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হচ্ছিল। ইন্ডিজিনিয়াস ব্রিডগুলোর কারণে আসলে আমাদের নানান ধরনের স্ট্রাগল ফেস করতে হয়েছে। তো পরে আমরা একটা স্পেসিফিক ব্রিড নিয়ে কাজ করা শুরু করেছি, যেটাকে বোয়ের বলা হয় আর কি। এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট রিনাউন্ড ফর মিট প্রোডাকশন, এবং এদের গ্রোথও অনেক ভালো হয়, এবং এদের মিটের কোয়ালিটিও অনেক ভালো, অনেকটা আমাদের ব্ল্যাক বেঙ্গলের মতো। ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। তো এই ব্রিডটা নিয়ে কাজ করছি। এই ব্রিডটা আমার কাছে খুব সম্ভাবনাময়ী মনে হয় বাংলাদেশের জন্য ফিউচারে, যেহেতু আমাদের বাংলাদেশি যেই লোকাল ব্রিডটা আছে ব্ল্যাক বেঙ্গল, এটা খুব বেশি একটা বড় হয় না। তো আমরা ফিউচারে মিট প্রোডাকশনের জন্য আসলে এই বোয়ের ব্রিডটা একটা অল্টারনেটিভ হয়ে দাঁড়াতে পারে আর কি, যদি সরকার থেকে ওই ধরনের সাপোর্ট পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা বিফ ফ্যাটনিং নিয়েও কাজ শুরু করি আর কি। আমাদের খামারে আমরা গরু মোটাতাজাকরণ করি। তো আমরা একটু অন্যদের থেকে ডিফারেন্টলি এটা করার চেষ্টা করি। আমরা মূলত শর্ট প্রজেক্ট করি না, আমরা একটু লঙ্গার প্রজেক্টে যাই। আমাদের নার্সারি আছে যেখানে আমরা বাছুর কালেক্ট করি। আমরা বাজার থেকে খুব ভালো মানের বাছুর কালেক্ট করি, যে বাছুরগুলোকে আমরা লং টাইম আমাদের ফার্মে লালন পালন করি, এবং লালন পালন করে পরে ওদেরকে একটা টাইমে যখন ওরা একটা সার্টিন এজে চলে যায়, তখন ওদেরকে আমাদের ফ্যাটনিং যে শেড আছে, সে ফ্যাটনিং শেডে নিয়ে যাই।
ফ্যাটনিং শেডে নিয়ে গিয়ে ওদেরকে প্রিপেয়ার করে আমরা মূলত কোরবানিটা টার্গেট করেই সেল করি গরুগুলো, এবং আমরা খুব হাই কোয়ালিটি মিট আসলে গরুগুলোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, যেখানে আপনার ফ্যাটের পরিমাণ কম্পারেটিভলি অনেক কম থাকবে এবং টোটাল প্রসেসটাই ন্যাচারালি করার চেষ্টা এবং করি খাদ্য আমরা। নিরাপত্তার যে বিষয়টা সেটা জি, নিশ্চয়ই জি। মাথায় রাখেন। জি জি অবশ্যই খাদ্য নিরাপত্তাটাই আসলে এখানে আমাদের মুখ্য একটা বিষয় হিসেবে কাজ করে। যেহেতু আমি লং টাইম ধরে গরুটাকে পালতে পারছি, তো টোটাল প্রসেসটাই গরুটার গ্রোথের জার্নিটা আমার জানা আছে। ছোটবেলা থেকেই ওকে নিউট্রিশিয়াস ফুড দেওয়া হয়, আমরা ওভার ফিডিং করি না, বা গরুকে খুব দ্রুত মোটা তাজাকরণ করার জন্য যেই ধরনের প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয়, আমরা আসলে আনএথিক্যাল কোনো ধরনের প্র্যাকটিসে যাই না, আমরা সম্পূর্ণ ন্যাচারাল। আমাদের খামারের মধ্যে একটা হাইড্রোপনিক প্রজেক্ট আছে, আমরা হাইড্রোপনিক ফিডটাও খাওয়াই ওদেরকে, সো দ্যাট ওদের গায়ের মধ্যে ফ্যাট যেই রেশিওটা ব্যালেন্স থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রত্যেকটা ফুড আইটেম খুব ভালো কোয়ালিটির ভালো মানের দেওয়ার চেষ্টা করি ওদেরকে। পাশাপাশি আমরা কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো জিনিস যেটা ওদের গ্রোথকে বুস্ট করবে, এই ধরনের কোনো জিনিস আমরা কখনো ইন্ট্রোডিউস করি না। এটার কারণে দেখা যায় যে আমাদের গরুর হয়তো অনেক সময় গ্রোথ কম হয়, কিন্তু গরুর গ্রোথ কম হলেও ওর ন্যাচারালিটিটা, ওর বডির মধ্যে সেই পিওরনেসটা আসলে মেনটেন থাকে। এটার কারণে আমাদের প্রতিবার আমাদের যে গেস্টরা, যারা আমাদের কাস্টমাররা আপনার আমাদের কাছ থেকে গরু পারচেস করেন, তারা প্রতিবারই খুব সন্তুষ্ট হন এবং তারা আমাদের রিপিটেড কাস্টমার হন প্রতি বছর। তো আমার নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমার প্রিভিয়াস ইয়ার যে কাস্টমাররা কিনেছেন সেই কাস্টমাররাই আমার এই বছরও তারা নর্মালি বুকিং করে ফেলেন। মার্কেটিং এভাবে পণ্যই আপনারা মার্কেটিং জি, করছেন। আমার পণ্যই হচ্ছে মূলত আমার মূল মার্কেটিং এর কাজটা করে নেয়, আমার মার্কেটিং এর জন্য কোনো লোক প্রয়োজন পড়ে না। অ্যাট দ্য সেম টাইম আমরা রিসেন্টলি একদম নতুন, গত বছর আমরা অবশ্য করেছিলাম, খুব অল্প পরিমাণ করেছিলাম, বাট এই বছর আমরা আরও কিছু করেছি। আমরা মহিষ নিয়েও কাজ করছি, মহিষ ফ্যাটিং নিয়েও কাজ করছি। আপনারা জানেন যে মহিষ গরুর তুলনায় একটু হার্ডি একটা প্রাণী। মুখের কথা একটা প্রচলন আছে যে মহিষ পালতে হলে পানি লাগে। আমি অ্যাগ্রি করি, মহিষ পালতে গেলে পানি লাগে। সেই পানিটা যে আপনার মানে বড় পুকুর হতে হবে বা ওকে সুইমিং পুল দিতে হবে বিষয়টা তা না। ওকে যদি আপনি টাইম টু টাইম হাইড্রেট করতে পারেন, সেটার জন্য এনাফ হয়। এবং মহিষের আমি এখন পর্যন্ত আমার ফার্মে যে কটা মহিষ ছিল, আমি আল্লাহর রহমতে কোনো ধরনের ডিজিজ পাইনি, কোনো ধরনের রোগ আসলে ওদের মধ্যে পাইনি। ওদের যদি ব্রিডটা প্রপার সিলেকশন করা যায়, ভালো জাতের যদি মহিষ আমরা সোর্স করতে পারি, মোটা তাজাকরণে মহিষটাও একটা ভালো মানে প্রোডাক্ট হতে পারে ফিউচারে। আমরা রিসেন্টলি আরেকটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে যে ব্রয়লার চিকেন করা শুরু করেছি আমাদের ফার্মে। একটা পার্ট করেছি যেখানে আমরা ব্রয়লার চিকেন রিয়ারিং করছি। মূলত আমরা একদিনের বাচ্চা কালেক্ট করে সেই বাচ্চাটাকে আমরা বড় করি আমাদের ফার্মে, এবং একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওদেরকে খাবার খাওয়ানোর পরে, ওদেরকে লালন পালন করার পরে আমরা আসলে মার্কেটে সেটা সেল করে ফেলি। তো এই ক্ষেত্রেও আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের গরুর যে খাদ্য আছে, সেই গরুর খাদ্যকেই একত্রিত করে সেটার ফর্মুলেশনটাকে মুরগির উপযোগী করে আর কি আমরা খাবারটাকে তৈরি করি, যাতে অন্য ধরনের আর্টিফিশিয়াল কোনো অ্যাডিটিভ এই খাবারের মুরগির ফিডের মধ্যে না যায়। সেক্ষেত্রে মুরগি ফিডের মধ্যে তো একটা অ্যান্টিবায়োটিক নিয়ে একটা কথা প্রচলিত আছে যে অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগির মাংস কিনা, বিষয়টা নিয়ে কিভাবে কি করছে? অ্যান্টিবায়োটিকটা মূলত আমরা যারা মুরগি পালি, আমরা মুরগিকে আলাদাভাবে দেই, মুরগি যাতে আপনার কোনো ধরনের ডিজিজ না হয় এই কারণে দেই, অ্যান্টিবডির জন্য। অ্যান্টিবডি তৈরি করার জন্য দেই আর কি। বাট এইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কারণ অ্যান্টিবায়োটিক খুব সেন্সিটিভ একটা জিনিস। এটা একজন ডক্টর ব্যতীত যে কোনো কেউ চাইলেই কিন্তু ইউজ করতে পারবে না বা করা উচিত না। এটা একটা প্রপার গাইডলাইন মেনটেন করতে হয়, সেই গাইডলাইনটা মেনটেন করে আসলে এই টোটাল প্রসেসটাকে শেষ করতে হয়। তো আপনি যদি একটা অ্যানিমেলকে না বুঝে একটা অ্যান্টিবায়োটিক দেন, এবং প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা উইথড্রয়াল পিরিয়ড থাকে, সেই উইথড্রয়াল পিরিয়ডের মধ্যে কিন্তু সেই অ্যানিমেলটা আপনার সেফ না কনজিউম করার জন্য। সেই উইথড্রয়াল পিরিয়ডটা পার করে আপনার সেটাকে বাজারজাত করতে হবে, এই জিনিসটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। অন্যথায় সেই চিকেন বলেন বা বিফ বলেন, সেটার মাধ্যমে কিন্তু আপনার বডিতেও সেই অ্যান্টিবায়োটিকের ট্রেসটা চলে যাওয়ার একটা হাই পসিবিলিটি থাকে। সো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এই উইথড্রয়াল পিরিয়ডটাকে খুব প্রপারলি মেনটেন করি, এবং আমরা চেষ্টা করি ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে ওদের মধ্যে একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স তৈরি করার যে কোনো ডিজিজের প্রতি, মানে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেই কিভাবে বৃদ্ধি করা যায় বাইরে থেকে কোনো ধরনের আর্টিফিশিয়াল অ্যান্টিবায়োটিক ইউজ না করে। পাশাপাশি দ্রুত গ্রোথের জন্য যে হরমোনগুলো ইউজ করা হয়, সেই হরমোনগুলো থেকেও আমরা আমাদের চিকেনগুলোকে দূরে রাখার চেষ্টা করি, এবং আমরা ন্যাচারাল গ্রোথটা আনার চেষ্টা করি। যতটুকু নিউট্রিশন প্রয়োজন ততটুকু নিউট্রিশন যদি আপনি নর্মাল ও ফুড সোর্সগুলো থেকে তাকে প্রোভাইড করতে পারেন, সে কিন্তু তার যে গ্রোথটা পাওয়া দরকার সেই গ্রোথটা কিন্তু অটোমেটিকই চলে আসবে। আপনার বাড়তি ওভারফিডিংয়ের কারণে বা বাড়তি এই জিনিসগুলো ইউজ করার কারণে ওর গায়ে ফ্যাটটা বেশি জমবে, মিট কিন্তু বেশি জমবে না। আপনি মিটটা নিয়ে যদি আপনার কনসার্ন থাকে, আপনি মিটে সেই বেনিফিটটা পাচ্ছেন না,
ওয়ারেজ আপনি যদি ন্যাচারাল পদ্ধতিতে আপনি করেন সেক্ষেত্রে আপনি মিটটা যেটা পাওয়ার সেটা পাচ্ছেনই, অ্যাট দ্য সেম টাইম বাড়তি যে হার্মফুল ফ্যাটটা সেই ফ্যাটটা কম আসছে। তো এই জায়গায় একটা মানে যারা ভোক্তা আছে তাদের একটা বিভ্রান্তি ছিল। তরুণ যারা নিজেদেরকে এই পেশায় আনতে চায়, মানে এগ্র উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চায়, আসলে সিচুয়েশনটা কি তাদের জন্য অনুকূলে আছে? তারা যদি হতে চায় কিভাবে পারবে? আমি মনে করি আমাদের বাংলাদেশের তরুণরা অন্যান্য যে কোনো দেশের তরুণদের থেকে বেশি পরিশ্রমী এবং তাদের মধ্যে বেটার ক্যালিবার আছে যে কোনো কিছু করার জন্য। আমাদের দেশের তরুণরা যে কোনো কিছু করতে পারে চাইলে, তাদেরকে যে কোনো একটা টাস্ক দিলে তারা সেটা যত হার্ডই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, তারা সেটা করতে পারে, এরকম উদ্যম তাদের মধ্যে আছে। এই সেক্টরটা তাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি, যদি তারা আসলে প্যাশনেট থাকে এই সেক্টরটার প্রতি। যে কোনো সেক্টরে আপনার যদি কাজ করতে হয় বা যে কোনো সেক্টরে যদি সাকসেসফুল হতে হয়, সর্বপ্রথম সেই সেক্টরের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আপনি নিজে যদি সেই সেক্টরটাকে ভালো না বাসেন, দেন একটা টাইমে গিয়ে এই পরিশ্রমটা, প্রত্যেকটা সেক্টরে যেহেতু আপনার পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটা একটা টাইমে আপনার জন্য একটা পেইন হয়ে দাঁড়াবে। তো এই সেক্টরটাতে যদি তারা সেক্টরটাকে ভালোবাসে, এই সেক্টরটার প্রতি যদি তাদের প্যাশন থাকে, তাহলেই একমাত্র এই সেক্টরটাতে তাদের আসা উচিত। এবং এই সেক্টরটাতে তাদের শুরুতেই তাদের শিখতে হবে, তাদের পরিশ্রম করতে হবে। যে কোনো ইনভেস্টমেন্টের আগে তাদের শিখতে হবে, শিখে তারা পরিশ্রম করে যখন এই ব্যাপারটাতে ভালো মতো লার্নের হবে, তারপর এই সেক্টরটাতে ইনভেস্টমেন্টে আসা উচিত। তো আমি সাজেস্ট করব যে কোনো তরুণ যিনি এই সেক্টরটার প্রতি তার ভালোবাসা আছে, সে ছোট করে শুরু করুক, ছোট করে শুরু করুক। ইট ডাজন্ট হ্যাভ টু বি আ প্রজেক্ট, ইট ক্যান বি এনিথিং। সে যদি তার বাসায় একটা খাঁচার মধ্যে 5টা মুরগি পালে, সেটাও কিন্তু তার জন্য একটা শিক্ষা। নিশ্চয়ই। এবং সেই শিক্ষা থেকে সে কিন্তু ভবিষ্যতে তার বড় প্রজেক্টের দিকে এগিয়ে যাবে। তো আলটিমেটলি প্রত্যেকটা তরুণ যার এই সেক্টরে আসার ইচ্ছা আছে, আমি তাদেরকে সবসময় চেষ্টা করব অনুপ্রাণিত করার, যে তারা যাতে এই সেক্টরটাতে আসে, শিখে এবং ফিউচারে আমাদের দেশে যেই এই এগ্রিকালচার সেক্টরটাতে যাতে একটা ভালো পর্যায়ে তারা নিয়ে যেতে একটা অবদান রাখতে পারে, ইনশাল্লাহ এই এক্সপেকটেশন আমার সবসময় থাকবে। দারুণ। আমরা জানি যে উদ্যোক্তা হওয়া কিন্তু খুব একটা সহজ নয়, যতটা সহজভাবে বলে ফেলেছেন নিশ্চয় পথটা অনেক বন্ধুর ছিল। অবশ্যই। এমন কোনো কিছু কি মনে হয়েছে যে এই পথ থেকে হয়তো আমার ফিরে যাওয়া উচিত? যারা আমরা এগ্রিকালচার সেক্টরে কাজ করি, আমাদের জন্য সবচেয়ে বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায় হচ্ছে সমাজের নানান ধরনের কটু কথা। এটা সবাই ফেস করে কম আর বেশি। এই কথাগুলো সর্বপ্রথম আসে আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার খুব কাছের মানুষজন থেকে, তারপর বাইরে থেকে আসে। তো প্রথম একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে তার কাছের মানুষজনদের কাছ থেকে এই কটু কথাগুলো কিন্তু আসলে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো ম্যাক্সিমাম মানুষজন এই প্রথম এই কটু কথাগুলোর কারণেই তারা আসলে ইন্সপায়ার্ড হওয়ার বদলে তারা আসলে হতাশ হয়ে যায়। একটা টাইমে হতাশ হয়ে তাদের জন্য এই জিনিস আরও বেশি পেইনফুল হয়ে যায়। তো এই ধরনের বিষয় আমারও ফেস করতে হয়েছে, নানান ধরনের কটু কথা শুনেছি। কিন্তু এই ফেস করার পর থেকে এখন নিজে একদম সফল উদ্যোক্তা এবং গণমাধ্যম আপনাকে নিয়ে প্রতিবেদন তৈরি করছে। যেমন আজকে আপনি এখানে অনুষ্ঠান অতিথি হিসেবে এসেছেন, দর্শকরা দেখছে, আপনাকে দেখে মানুষ এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। সেই পার্থক্যটাকে বুঝতে পারছেন? অবশ্যই এই পার্থক্যটা বুঝতে পারছি, এবং আমার মনে হয় যারা একটা টাইমে কটু কথাগুলো বলতো তারাও এখন ইন্সপায়ার্ড হচ্ছে। তারা যাতে আসলে এই ধরনের সিচুয়েশন ফেস না করে, সেই সোশ্যাল ব্যারিয়ারগুলো যাতে ফেস না করে, এগুলোতে তারা যাতে আসলে সহযোগিতা করে। নিশ্চয়ই। আসলে একটা উদ্যোক্তা হওয়ার পিছনে সোশ্যাল ব্যারিয়ারটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। পুঁজি কোনো বাধা নেই, ইচ্ছা থাকলে পুঁজি হবে, কিন্তু সোশ্যাল বাধা যেটা সেটা যেন। আমি পুঁজিকে আসলে বাধাই মনে করি না। কারণ হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হতে হলে আপনার ইট ডাজন্ট হ্যাভ টু বি যে আপনার অনেক বড় প্রজেক্ট করতে হবে। আমি যেটা শুরুতেই বললাম, আপনি 5টা মুরগি নিয়েও একজন উদ্যোক্তা হতে পারেন। আপনি 5টা মুরগিকে ছোট থেকে যদি বড় করতে পারেন সাকসেসফুলি, সেই 5টা মুরগি আপনাকে একদিন 5 লাখ মুরগি করার জন্য আপনার মধ্যে সেই কনফিডেন্সটা বিন্দু থেকে তো সিন্ধু হিসেবে গড়ে তোলা যায়। সো আপনি এটাকে স্লোলি করবেন, আস্তে আস্তে করবেন। আপনি আস্তে আস্তে নিজেকে পরিণত করে আপনি একটা পর্যায়ে যাবেন। এটাই হচ্ছে মূল জিনিস, এবং এটা আসলে ইচ্ছা থাকলে আমার মনে হয় করা সম্ভব। নিশ্চয়ই মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং আপনার এই উদ্যোগ নিশ্চয়ই ভবিষ্যতে আরও আপনার স্বপ্নকেও ছাড়িয়ে যাক এবং বিস্তৃতি লাভ করুক দেশ জুড়ে। কাজী কাউসার হোসেন প্রীতম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোকিত তারুণ অনুষ্ঠানে এসে আপনার উঠে আসার গল্প আমাদের মাধ্যমে দর্শকদের জানানোর জন্য। দর্শক, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কাজী কাউসার হোসেন প্রীতমদের মতো এমন মাথা না নোয়ানো তরুণদের হাত ধরে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। সে প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। শুভেচ্ছা সবাইকে।